মেহবিন বুঝতে পারছে না তার এই মুহূর্তে ঠিক কী করা উচিত। মেহবিনের ভাবনার মাঝে কেউ তার চোখ বেঁধে দেয়। হুট করে এমন করাতে মেহবিন কিছুটা ভড়কে যায়। কে তার চোখ বেঁধে দিল? মেহবিন চিল্লাতে নিলে কেউ তার মুখ আলতো করে চেপে মেহবিনের কানের কাছে মুখ নিয়ে ধরা গলায় বলল, প্রেয়সী, তুমি আবারও চটপট করছো? কাজের সময় এত চটপটে হয়ে যাও কেন তুমি? ইটস নট ফেয়ার। কথাটি বলেই যুবক তার প্রেয়সীর কানের লতিতে তার ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে দেয়। কণ্ঠটা শুনে মেহবিনের শরীরে শিরায় শিরায় মৃদুভাবে কেঁপে ওঠে। মেহবিনের শরীরটা কেন যেন তার গতিতে হারিয়ে ফেলছে। বুধ দেখলে মানুষ যেভাবে কেঁপে ওঠে, ঠিক তেমনি অচেনা আগন্তুকের হুঠাৎ স্পর্শে মেহবিন কেঁপে উঠছে। কণ্ঠটা পরিচিত লাগলো তেমন একটা বুঝতে পারছে না, কিন্তু মেহবিন এইটুকু আন্দাজ করতে পারছে রং খেলার দিন মেহবিনকে যে রং মাখিয়েছিল সেই আজ তার চোখ বেঁধে দিয়েছে, অর্থাৎ সেই চিঠি প্রেরকটা। কিন্তু এই অচেনা যুবকটি হঠাৎ করে মেহবিনের চোখ বাঁধল কেন? মেহবিন এইবার আরও জোরে জোরে নড়াছড়া শুরু করলো। যুবকটি মেহবিনের কাণ্ডে বিরক্ত হয়ে বলল, এভাবে নড়াছড়া করছো কেন? মেহবিন ভীতু গলায় বলল, আমাকে ছেড়ে দিন বলছি, আমি এখন চিৎকার করব, আমাকে ছাড়ুন। আমি বেশ বুঝতে পারছি আপনি আমার চোখে কাপড় বেঁধে আমার মুখ চেপে আমাকে মেরে এখানকার পুকুরে আমার লাশটা ফেলে চলে যাবেন, তাই না? যাতে করে কেউ বুঝতেই না পারে। আমি সব বুঝে গেছি আপনার মতলবটা কি। মেহবিন এরকম বোকা কথায় যুবকটির রাগে মাথা গরম হয়ে যায়। সে অনেক কষ্টে নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করে। মৃদু সুরে বলল, আমি তোমাকে মারতে যাব কেন? তুমি তো আমার প্রেয়সী। মেহবিন নিজে থেকে অচেনা ব্যক্তিটিকে সরানোর চেষ্টা করে বলে, আমি কিছু জানি না, আমাকে আপনি ছেড়ে দিন। আরহাম সাহেব এবং বাকিরা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে এখন যেতে হবে। আমি কিন্তু এখন চিল্লাবো না ছাড়ে দিলে। কথাটি বলে মেহবিন চিৎকার করতে নিলে যুবকটি তার মুখে চেপে ধরে বলে, চিৎকার করে কোনো লাভ নেই। আজ তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। আজ তোমার সব অপেক্ষার অবসান হবে প্রেয়সী। তার জন্য একটু অপেক্ষা করতে হবে তোমাকে। মেহবিন কিছু বলার আগে অজানা ব্যক্তিটি মেহবিনকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকে। মেহবিন কোলের মধ্যে নড়তে থাকে, কিন্তু তেমন কোনো লাভ হয় না। মেহবিনের মুখও টেপ দিয়ে বন্ধ করে দিয়েছে। মেহবিনের চোখ বেঁধে দেওয়ায় মেহবিনের কাছে সব কিছুই ধোঁয়াশা লাগছে। কিচ্ছু দেখতে পারছে না সে। মেহবিন এইটুকু বুঝতে পারছে আপাতত সে চলন্ত গাড়িতে আছে। এই গাড়ির গন্তব্য কি? কোথায় নিয়ে যাবে তাকে এই অচেনা পুরুষটি? অব্রর পক্ষে নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে। নিজের উপর খুব রাগ হচ্ছে তার। কেন সে মিথ্যে অভিনয় করতে গেল? আজ যদি সে মেহবিনের সাথে প্রতারণা না করত, তাহলে তো সে আজ মেহবিনের সকল হাসি খুশি থাকার কারণ অব্র হতো, আরহাম নয়। অব্র মাটিতে ধপ করে বসে বেজা গলায় বলল, মেহু, তোকে ফিরে পাওয়ার কি কোনো উপায় নেই? একটি বার তোকে ফিরে পেলে সত্যি বলছি, আমি আর কখনোই তোকে হারাতে দিব না। তুই কি আমাকে ক্ষমা করবি না কখনো মিহু? আমি বা কি করতাম বল? আমিও তো বাধ্যই ছিলাম, বিশ্বাস কর। না হলে আমি কিছুতেই তোর সাথে প্রতারণা করতাম না। অব্রর মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কোনো একটা উপায়ে যদি মেহবিনকে সে নিজের করে পেত। অব্রর জীবনে আশার এক পালে আলো হয়ে আসে রাইসা। অব্রর ভাবনার মাঝে তার ফোনটা বেজে ওঠে। অব্র রিসিভ করতে রাইসা কিছুটা তাড়াহুড়ো করে বলে, অব্র, তুই আপাতত যেখানেই আছিস তাড়াতাড়ি ঢাকায় ফিরে আয়। অনেক জরুরি কথা আছে আমার তোর সাথে। কিন্তু আমি তো এখন চট্টগ্রামে আছি, এখন কিভাবে আসব? তাহলে তুই এক্ষুনি রওনা দে অব্র। কথাটা বলা তোকে অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। তোর এবং মেহবিনের জীবনের এক চরম সত্য, যা তুই জানিস না, কিন্তু এই সত্যিটা তো জানার সম্পূর্ণ অধিকার আছে। তাই বলছি ভাই, তুই যত তাড়াতাড়ি পারিস ঢাকায় ফিরে আয়। কথাটি বলে রাইসা ফোনটা কেটে দেয়। অব্র উঠে দাঁড়ায়। অব্রর কাছে রাইসার গলাটা কেমন যেন লাগলো। কি এমন সত্যর কথা রাইসা বলল, যা মেহবিন জানলেও অব্র জানে না? রাইসা যথেষ্ট পরিমাণের বুদ্ধিমান মেয়ে। সে বলেছে, তার মানে নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে। অব্র অনুষ্ঠানের জায়গায় যায়। সেখানে সবাই দাঁড়িয়ে আছে। অব্র আরিয়ানের কাছে গিয়ে বলে, সবাইকে দেখছি, কিন্তু আরহাম মেহবিন কোথায়? আরিয়ান চারপাশে তাকিয়ে বলে, মেহবিন তো পুকুরের দিকটাই গেল। ভাইয়া কিনারায় গিয়েছে, অফিস থেকে জরুরি কল এসেছে বলে। এখানে তো নেটওয়ার্ক পাওয়া যায় না বলতে গেলে। ও আচ্ছা তাই? অব্র কিছু একটা ভেবে বলল, আমি এবং মায়েরা এখন ঢাকায় যাওয়ার জন্য রওনা দিব। তোরা না হয় থাক, আমি না হয় পরে তোদের সাথে যোগাযোগ করে নিব। অব্রর এমন কথায় আরিয়ান সহ সবাই অবাক হয়ে যায়। আরিয়ান অবাক গলায় বলল, কিন্তু ভাই, তুমি হঠাৎ করে এক্ষুনি রওনা দিবে কেন? তা আপাতত বলতে পারছি না, কিন্তু যাওয়াটা আমার খুব জরুরি। মায়েরা,
তুমি যাবে তো? মায়েরা মাথা নিচু করে বলল, তুমি যখন যাবে তখন আমি আর এখানে থেকে কি করব? চলো তাহলে। অব্র এতটাই তাড়ার মধ্যে যে ছিল যে আরহামকে জানিয়ে বিদায় নেওয়ার কথাটা তার মাথা থেকে বেরিয়ে গেছে। সে নিজের গাড়ি করে মায়রাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরিয়ান অব্রর এমন কাণ্ডে অবাক হয়ে যায়। অব্র হঠাৎ করে এতটা তাড়া নিয়ে এমন কোন কাজের জন্য বেরিয়ে গেল? মেহবিন উপলব্ধি করে গাড়িটা থেমে গেছে। মেহবিনকে অচেনা যুবকটি আস্তে ধীরে গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির ভিতরে নিয়ে যায়। মেহবিনের মনে অজানা ভয় জন্ম নিয়েছে। অচেনা যুবকটির উদ্দেশ্য কি? হুট করে অচেনা যুবকটির হাতের তালিতে বাড়ির সব লাইট বন্ধ হয়ে গেল। মেহবিন বুঝতে পারছে যুবকটি তার চোখের কাপড় খুলে দিচ্ছে, এমনকি মুখের টেপও খুলে দিচ্ছে। মেহবিন মুখ দিয়ে আওয়াজ বের করতে নিলেই সঙ্গে সঙ্গে বাড়ির প্রতিটি লাইট জ্বলে ওঠে। মেহবিন বাড়ির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। বাড়িটা বেশ বড়। বাড়িটার পাশে বেশ বড় বাগান রয়েছে। মেহবিন তো তখনই অবাকের শীর্ষে চলে যায় যখন সে দেখে দেয়ালের সবটুকু অংশ জুড়ে তার ছবি ছড়িয়ে আছে। সব ছবির মাঝখানে রয়েছে মেহবিনের সেই সবুজ রঙের ছবিটা, যে ছবিটাতে মেহবিন লজ্জামাখা মুখশ্রীটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রেখেছে। ছবিটা কেউ নিজের প্রতিভা দিয়ে নিপুণভাবে এঁকেছে। এই ছবিটি এর আগেও সে অচেনা চিঠি প্রেরক মেহবিনকে পাঠিয়েছিল। দেওয়াল জুড়ে প্রায় সবগুলো ছবি অত্যন্ত নিপুণতার সাথে অনেকটা যত্ন নিয়ে এঁকেছে কেউ একজন। সবগুলো ছবিতেই মেহবিনের ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তকে তুলে ধরা হয়েছে। মেহবিনের কাছে মনে হচ্ছে যে ছবিগুলো এঁকেছে সে নিশ্চয়ই খুবই প্রতিভাবান হবে, কেননা প্রতিটি ছবি যেন ক্যামেরাম্যান ছবিকে হার মানাবের মতো সুন্দর। মেহবিন ছবিগুলোর প্রতি তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। তখনই সে শুনতে পায় কারো মধুর গলায় গাওয়া গান। মেহবিন ছুটে বাগানের দিকে চলে যায়। বাগানের চারপাশ জুড়ে রয়েছে নানান রকমের ফুলের গাছ। তার পাশে ছোট্ট একটা ফুল রয়েছে। বাগানটা দেখে বোঝা যাচ্ছে বেশ ভালোবাসা নিয়ে বাগানটি নিজ হাতে বানিয়েছে। মেহবিন আর একটু এগিয়ে যেতেই শুনতে পায় সে অচেনা যুবকটি বাগানের একপাশে দাঁড়িয়ে কিছু এঁকে যাচ্ছে এবং গাইছে। গানের গলাটা মেহবিনের কাছে কেমন যেন চেনা চেনা লাগছে। মেহবিন আর একটু কাছে যেতেই দেখতে পায় অচেনা যুবকটি মেহবিনের সে সময়ের একটা ছবি এঁকে যাচ্ছে, যখন মেহবিন শাড়ি পরে আরহামের দিকে লজ্জামাখা দৃষ্টিতে এগিয়ে আসছিল। সেই মুহূর্তটাকেও কি সুন্দরভাবে নিজের শিল্প দিয়ে ফুটিয়ে তুলছে অচেনা যুবকটি। যুবকটি উল্টো করে মুখ করে থাকায় মেহবিন তার মুখটা দেখতে পারছে না। মেহবিন কাঁপা কাঁপা গলায় বলল, কে কে আপনি? কি পরিচয় আপনার? অচেনা যুবকটি এবার মেহবিনের দিকে ঘুরে তাকালো। মেহবিন তো স্তব্ধ হয়ে গেছে। তার গলা দিয়ে স্বরটুকুও বের হচ্ছে না। সে কখনোই আশা করেনি তার সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, বরং আরহাম হাসান তালুকদার। মেহবিন মিয়ে যাওয়া গলায় বলল, আরহাম সাহেব, আপনি? মেহবিনের মুখের ভাষা যেন হারিয়ে গেছে। সে কখনোই আশা করেনি তাকে পাঠানো অচেনা চিঠি প্রেরক আর অন্য কেউ নয়, আরহাম হাসান তালুকদার। আরহাম মেহবিনের সামনে চমৎকার হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখেছে। পরনে তার ফর্মাল ড্রেস আপ। আরহাম এমন হাসিতে যে কোনো মেয়ে অতলে ডুবে যেতে পারে। মেহবিনের অবস্থাটা বুঝতে পেরে আরহাম মেহবিনের সেই অসম্পূর্ণ ছবিখানা আঁকতে শুরু করে দেয় এবং বলে, জানো প্রেয়সী, ছোটবেলা থেকেই আমার ছবি আঁকার বড্ড শখ ছিল। অত্যন্ত সুন্দর কিছু দেখলেই তা না এঁকে আমি থাকতে না পারি। আমার কাছে এখন আঁকা যত ছবি আছে সব কয়টিই তোমার, কেননা তুমি সব থেকে সুন্দর। আমি তত সুন্দর নই? মেহবিনের এমন কথায় আরহাম না হেসে থাকতে পারে না। মন মাতানো হাসি দিয়ে বলল, আমার কাছে আমার দেখাই পর্যন্ত সব থেকে সুন্দর তুমি ছাড়া আর কেউ নয়, কেননা আমার চোখেই আমার ভালোবাসার মানুষটিই সেরা। তুমি যেন অনন্যা সুন্দর। এই সৌন্দর্যের বর্ণনা দিয়ে কি শুধুমাত্র কয়েকটা শব্দ দিয়ে প্রকাশ করা যায়? মেহবিন কিছু বলল না। তার চোখে মুখে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার মনে অনেক প্রশ্ন লুকিয়ে আছে। মেহবিন এবার আরহামের কাছে গিয়ে ক্ষিপ্ত গলায় বলল, তার মানে এতদিন আপনি আমার সাথে লুকোচুরি খেলা খেলেছেন, তাই না? কিন্তু কেন? ওদিন রং খেলার দিনও আপনি ছিলেন, তাই না? এমনকি আমাকে পাঠানো প্রত্যেকটা মেসেজও আপনি পাঠাতেন। এইসব খেলার মানে কি মিস্টার আরহাম হাসান তালুকদার? আর আপনার সাথে আমার যে মিথ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল সেইটাও পূর্ব পরিকল্পনা, তাই তো? কি হলো বলুন? আরহাম কিছু বলার আগে মেহবিন আরহামের শার্টের কলার চেপে কান্না মিশ্রিত গলায় বলল, আমি আপনাকে সম্মান করতাম আরহাম সাহেব, কিন্তু আপনিও এতদিন আমার বিশ্বাস নিয়ে খেললেন, আমার সাথে এত বড় গেম খেললেন। ছি, আমিও বা কার থেকে এসব কিছু আশা করছি।
যার ভাই এতটা খারাপ হতে পারে সে নিশ্চয় সাধু হবে না। আসলে রক্ত বলে কথা, রক্ত তো আপনাদের একই। আপনিও আজ প্রমাণ করে দিলেন আপনিও অব্রর মতোই প্রতারক। মেহবিনের এমন কথায় আরহামের মাথায় যেন রক্ত উঠে গেল। আরহাম মেহবিনের বাহু শক্ত করে চেপে ধরে বলে, কি বললে? আমি প্রতারক? কি প্রতারণা করেছি আমি? আমার বিশ্বাস নিয়ে এতদিন ধরে খেলেছেন, তা কি প্রতারণা নয়? আরহাম মেহবিনকে ছেড়ে দিয়ে নিম্ন স্বরে বলে, আমি ভালোবেসেছি তোমাকে মেহবিন। যদি বলো তোমাকে ভালোবাসাটা প্রতারণা, তাহলে হ্যাঁ, আমি প্রতারক। কিন্তু বিশ্বাস করো, এতদিন আমি যা কিছুই করেছি তাতে খারাপ কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি শুধুই তোমাকে ভালোবেসে গিয়েছি, ব্যাস এটুকুই। মেহবিন কিছু বলার আগে আরহাম মেহবিনকে থামিয়ে বলল, তোমার সব প্রশ্নের উত্তর আমি আজকে দিব। আরহাম মেহবিনের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়। এই গেস্ট হাউসটা সম্পূর্ণটাই আরহামের। আরহাম কিনে রেখেছিল তার ভালোবাসার মানুষটার জন্য। নিজের হাতে বাড়িটির প্রতিটি কোণা সে সাজিয়ে তুলেছিল শুধুমাত্র তার প্রিয়সী তার মেহবিনের জন্য। আরহাম মেহবিনকে বাড়ির ড্রয়িং রুমটায় নিয়ে গিয়ে দেওয়ালের এক কর্নারের ছবিটার দিকে ইশারা করে বলল, ছবিটা দেখতে পারছ? ছবিটার দিকে তাকিয়ে মেহবিন অবাক হয়ে যায়, কেননা ছবিটা 2 বছর আগের। আরিয়ানদের সাথে মেহবিনের খুব যখন বন্ধুত্ব হয়, তখনই মেহবিন আরিয়ানের সাথে আরিয়ানদের কলেজের প্রোগ্রামে গিয়েছিল, তাও আবার লাল রঙের টকটকে শাড়ি পরে। শাড়িটা পরে মেহবিনকে একেবারে মায়াবতী লাগছিল। তার রূপের প্রতিটা ঝলক যেন জানিয়ে দিচ্ছিল এই রমণীর প্রেমে না পড়ে কি আর থাকা যায় না। সেই প্রোগ্রামে আরহামও গিয়েছিল, বলতে গেলে আরিয়ানের সাথে দেখা করতে সে গিয়েছিল। তখনই তার চোখ আটকে যায় মায়াবী এক রমণীর দিকে। আরহাম অদ্ভুতভাবে যেন প্রথম দেখাতে মেহবিনের প্রেমে পড়ে গেল। তার দিন রাত যেন কেটে যেত মেহবিনের প্রতিটি ভাবনায়। আরহাম মেহবিনের দিকে ঝুঁকে বলল, ছবিটা দেখতে পারছ? ছবির মেয়েটার কি প্রাণবন্ত হাসি, তাই না? মুখটায় কি অজস্র মায়া। এ মায়ার দিকে তাকিয়ে প্রেমে না পড়ে কি থাকা যায় বলো? সেই হাসির মায়ায় আমিও মোহিত হয়ে ভালোবেসেছিলাম তোমাকে প্রেয়সী। মেহবিনের বুকটা কেঁপে ওঠে। আরহামের মুখে ভালোবাসা শব্দটি যেন তার ভিতরে তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে। আরহাম এবার মেহবিনকে পাশের ছবিটার দিকে তাকাতে বলে। মেহবিন তাকিয়ে দেখে তার পাশে আরহামের ছবিখানা, যে ছবিটা মেহবিন আরহামের বাড়িতেও দেখেছিল। ছবিটাতে আরহাম মুগ্ধ হয়ে কারো দিকে তাকিয়েছিল। আরহাম ছবিটার দিকে মুচকি হেসে দিয়ে বলে, ছবিটা দেখতে পারছ মিহু? আরিয়ান তুলেছিল সে অনুষ্ঠানের দিনে। আমি তোমার হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। বিশ্বাস করো, এতটা মুগ্ধ নিয়ে আমি কারো দিকে কখনোই তাকাইনি প্রেয়সী। এতটাই মায়াবী তুমি। তোমার প্রতিটি হাসি আমাকে প্রতিবার ঘায়েল করতে যথেষ্ট। মেহবিন এবার মুখ খুলে শক্ত গলায় বলল, আপনি যে এত ভালোবাসার কথা বলছেন, আপনি আদৌ কি জানেন অতীতে আমার সাথে কি হয়েছিল, কি আমার আসল পরিচয়? মেহবিনের কথায় বিদ্রুপের হাসি দেয় আরহাম। আমি তোমাকে ভালোবাসি, অথচ তোমার অতীত সম্পর্কে জানবো না? কথাটি বলে আরহাম মেহবিনের দিকে এগিয়ে এসে মেহবিনের হাত জোড়া শক্ত করে ধরে বলে, আমি সবটাই জানি মেহবিন। মেহবিন চমকে ওঠে। আরহাম সব কিছু জানে মানে? তার মানে কি আরহাম এটাও জানে মেহবিন অব্রর প্রাক্তন স্ত্রী? মেহবিনের ভাবনার মাঝে আরহাম বলে ওঠে, আরিয়ান জানতো আমি তোমাকে ভালোবাসি, তাই তো তোমার সব ইনফরমেশন আমাকে দিত। তুমি যখন ঢাকায় চলে এলে, তখন আমি তোমার সব খবর নিয়ে জানতে পারি তুমি তো অব্ররই কাজিন হও। সব কিছু যেন আমার কাছে আরও বেশি সহজ হতে লাগলো। ভেবেছিলাম অব্রর সাহায্য নিয়ে তোমাকে নিজের মনের কথা বলবো, কিন্তু সেদিন গাড়িতে দেখলাম তোমার ভার্সিটির নবীনবরণের দিনে অব্র তোমাকে সবার সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছে। তুমি তখন সবুজ রঙের শাড়িটা পরেছিলে, লজ্জায় নিজের মুখখানা ডেকে রেখেছিলে, যার মানে তুমি সম্মতি বুঝিয়েছ। বিশ্বাস করো, সেদিন মনে হচ্ছিল কেউ বোধহয় আমার বুকটাকে ছিঁড়ে ফেলেছে। বুক ফেটে আমার কান্না আসছিল। কিন্তু আমি যে ছেলে মানুষ, ছেলেদের তো কাঁদতে নেই, তাই না? কথাটা বলতে গিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আরহামের চোখ থেকে। মেহবিনেরও কেন যেন কান্না পাচ্ছে বড্ড। আরহাম বেজা গলায় বলল, আমি ভেবেছিলাম তুমি এবং অব্র একে অপরকে ভালোবাসো, তাই তো তোমাদের মাঝ থেকে আমি সরে এসেছিলাম। আমি তো শুধু এইটুকু চেয়েছিলাম আমার ভালোবাসা ভালো থাকুক, সে আমার গল্পের না হোক, অন্য কারো গল্পের নায়িকা হয়েই না হয় ভালো থাকুক। আরহাম মেহবিনের একটা ছবি বের করে হাত বুলাতে বুলাতে বলল, জানো প্রেয়সী, আমি নিজেকে অনেক বুঝিয়েছি, তোমার থেকে সব সময় দূরে থাকতে চেয়েছি।
এমনকি বিদেশেও চলে গিয়েছিলাম। তোমাকে আমি ভুলতে সব কিছু করেছি, কিন্তু পারিনি। তুমিহীনা আমার জীবনটা ছন্নছাড়া হয়ে গিয়েছিল। আমার হৃদ পাখিটা তো তোমার কাছেই ছিল, বারবার তোমাকে দেখার জন্য চটপট করত। কিন্তু আফসোস, তোমাকে আমি সেও বলতে পারিনি, কেননা তুমি আছো মনের গহীনে। আমার ঠিক মনের গহীনে তোমার বসবাস। তোমাকে আমি কখনো বলতে পারিনি, আর না কখনো বলতে পারবো। মেহবিনের চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। মানুষটা তাকে এতটা ভালোবাসতো, ভালোবেসে এতটা কষ্টও পেল। আরহাম থমথমে গলায় বলল, বাকি রইল তোমার অতীত। আরিয়ান তোমার অবস্থা দেখে যখন আমাদের বাড়িতে নিয়ে এসে আমার বউয়ের পরিচয়টা দিল, তখনও পর্যন্ত আমি জানতাম না অব্রর করা অন্যায়ের কথা। বিদেশ থেকে এসে যখন শুনি তুমি প্রতারিত হয়েছ, তখন খবর নিয়ে সবটা জানতে পারি অব্র কিভাবে তোমার সাথে প্রতারণা করেছে। বিশ্বাস করো, আমার তখন জাস্ট অব্রকে খুন করে ফেলতে ইচ্ছে করছিল। যাকে আমি এতটা ভালোবাসি, তাকে অব্র এতটা কষ্ট দিল। আফটার অল আমার ভাই তো, আমার ভাইয়ের সন্তান তোমার গর্বে। তাই আমি ঠিক করেছিলাম তোমাকে এবং আমার ভাইয়ের সন্তানকে আমার বাড়িতেই আমার পরিচয়ে রাখবো। দিনের পর দিন তোমার সব স্টুপিড কাজ হোক কিংবা যে কোনো কাজ, বারবার তোমার প্রতি যে আমার ভালোবাসাটা ছিল, তাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এমনকি তোমার গর্ভে যে সন্তান বেড়ে উঠেছে, তার প্রতিও আমার অনেক মায়া হয়ে গেছে। সে পৃথিবীতে আসার আগে তাকে অনেক ভালোবেসে পেলেছি আমি। এখন তো আমি শুধু বেবির পৃথিবীতে আসার অপেক্ষাতেই থাকি। মেহবিন সংকোচ নিয়ে বললেন, এতদিন তা লুকিয়ে রাখলেন, অথচ বললেন না যে? আরহাম দীর্ঘশ্বাস ফেলে বলল, সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। তুমি যখন অব্রের শেখা কাতরে ছিলে, তখন আমি আমার ভালোবাসার চিঠি দিয়ে তোমায় স্মরণ করিয়ে দিতাম যে তোমারও ভালোবাসার কেউ আছে। কেউ আছে যে এখনও তোমাকে প্রতিনিয়ত ভালোবেসে যাচ্ছে। আর দেখতে দেখতে সে একই সঠিক সময় চলে এসেছে। তাই তো তোমাকে চট্টগ্রামে নিয়ে এসেছি, নিজের মনের কথাগুলো জানানোর জন্য। বলতে গেলে কিছুটা পরিকল্পিতভাবে, কিন্তু এখানেও অব্র চলে আসে। এমনকি তুমি অব্র থেকে শোধ নিতে আমার কাছে আসতে, সেইটাও আমি বুঝতাম। তুমি কষ্টে গুমড়ে মরতে, তাও আমি দেখতাম। শুধু অপেক্ষা করতাম সঠিক সময়ের। সঠিক সময় বলতে? আরহাম এবার মাথা মেহবিনের দিকে ঝুঁকে যায়। মেহবিন দূরে যেতে নিলে মেহবিনের হাত জোড়া নিজের বুকের মাঝে সীমাবদ্ধ করে বলে, আমি দেখতে চেয়েছিলাম আমার সাথে থাকতে থাকতে তোমারও কি আমার প্রতি কোনো স্বপ্ন সুপ্ত অনুভূতি তৈরি হয় কিনা। এবং সব থেকে মজার ব্যাপার হলো কি জানো, তুমিও আমাকে এই কয়েকদিনে অনেকটাই ভালোবেসে ফেলেছ। শুধুমাত্র অব্রকে জেলাস ফিল করানোর জন্য তুমি আমার কাছে আসতে না। আমার প্রতি তোমার মনেও অজান্তেই সুপ্ত অনুভূতি জমি রয়েছিল, যা আজ ভালোবাসার রূপে পরিণত হয়েছে। মেহবিন নিজে থেকে আরহামকে সরিয়ে তুতলিয়ে বলে, আমি আপনাকে ভালোবাসি না। আরহাম এবার অসহায় কণ্ঠে বলল, তুমি মিথ্যে বলছো মেহবিন, তুমি আমাকে ভালোবাসো। একটি বার শুধু বলো তুমি আমায় ভালোবাসো। কখনোই তোমাকে কষ্ট পেতে আমি দিব না। আমি, তুমি এবং বেবি একসাথে বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিব, প্রমিস। আমি আপনাকে ভালোবাসি না, আমি কাউকে ভালোবাসতে পারবো না কখনো। শুনেছেন আপনি মিস্টার আরহাম হাসান তালুকদার? মেহবিন খানিকটা চিৎকার করে কথাটি বলে। বাড়ি থেকে বেরোতে নিলে তার পথ আটকে দাঁড়ায় কেউ একজন। মেহবিনের প্রত্যাখ্যানে আরহাম রাগে দেওয়ালে ঘুষি দেয়। মেহবিন চিৎকার করে কথাটি বলে বেরোতে নিলে কে তার পথ আটকে দাঁড়ায়। মেহবিন তাকিয়ে দেখে আরিয়ান এবং ফারিয়া। আরিয়ানকে দেখেও মেহবিনের রাগ উঠে যায়। আরিয়ান আগে থেকে জানতো আরহাম এখানে আছে, তাই আরিয়ান ফারিয়াকে নিয়ে এখানে এসেছে। রাস্তায় আস্তে আস্তে ফারিয়াকে সব কিছুই বলেছে আরিয়ান। অল্প দিনের পরিচয় হলো, ফারিয়ার সাথে ভালোই সম্পর্ক হয়েছে আরিয়ানের। আরিয়ানের দিকে তেড়ে এসে মেহবিন বলে, তুইও সব জানতি আরিয়ান, তাই না? তাহলে এতদিন ধরে কেন লুকিয়েছিস তুই? মেহবিনকে দেখে মনে হচ্ছে সে যথেষ্ট রেগে আছে। আরিয়ান মেহবিনের কাঁধে হাত রেখে নিচু গলায় বলে, তার আগে একটিবার তুই শান্ত হ। কি শান্ত হব আমি? তোকে তো আমি ভরসা করেছিলাম, তুই কেন আমাকে বললি না? মেহবিন রাগে পুষতে পুষতে কথাটা বলল। আরিয়ান মেহবিনের দিকে তাকিয়ে বলল, ভাই তো তোকে সব কিছুই বললো মিহু। কেন আমরা এসব করেছি তুই তো জানিস। অভ্রভাই যা করেছে সব কিছুই আমরা জানতাম। ভাই শুধু তোর এবং তোর বেবির জন্য এতদিন নিজের ভালোবাসার কথা লুকিয়েছে। এছাড়া আর কোনো স্বার্থ নেই ভাইয়ের। ভাই শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। সঠিক সময় বলতে? কিসের সঠিক সময়? তুই বলতে চাইছিস আমি ওনাকে ভালোবাসি? হুম,
তোর কিংবা তোর ভাইয়ের ধারণা সম্পূর্ণ ভুল। আমার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব না। আমি আর চাই না ঠকতে। আমি চাই না আবারও ভালোবাসার মতো ভুল করে আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হোক। একবার আমি নিজেকে সামলিয়েছি, কিন্তু দ্বিতীয়বার আমি তা একেবারেই সহ্য করতে পারবো না। আমি শেষ হয়ে যাব রে আরিয়ান, শেষ হয়ে যাব। মেহবিন কথাটি বলেই নিজেকে সামলাতে পারে না। ঠোঁটে কামড়ে কান্না আটকানোর প্রচেষ্টায় থাকে। মেহবিনের চোখের প্রতিটি জল আরহামের বুকে গিয়ে ছুরির মতো ক্ষতবিক্ষত করে দিচ্ছে। মেহবিনের কথাতে সবাই স্পষ্ট বুঝতে পারে অব্র থেকে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে মেহবিনের মনে ভালোবাসার প্রতি অসম্ভব ভয় বাসা বেঁধে নিয়েছে। মেহবিন কষ্ট পাওয়ার ভয়ে আরহামের প্রতি তার সুপ্ত অনুভূতিগুলো লুকোনোর প্রচেষ্টায় আছে। যদিও আমি বাহিরের মানুষ, আমার হয়তো এই বিষয়ে কথা বলা উচিত নয়, কিন্তু আমি না বলে থাকতে পারলাম না। কথাটি বলেই পারিয়ে মেহবিনের হাত জড়া ধরে দেওয়ালের প্রতিটি ছবির দিকে তাকিয়ে বলল, ছবিগুলো দেখতে পারছো মিহু আপু? ডাক্তার সাহেবের থেকে শুনেছি এই প্রতিটি ছবিগুলো নাকি আরহাম ভাইয়া নিজের হাতে এঁকেছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে কতটা নিপুণতার সাথে, কতটা ভালোবাসার সাথে প্রতিটি ছবি আঁকা হয়েছে। তাহলে বুঝে দেখো আরহাম ভাইয়ার ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু। মেহবিন নিশ্চুপ হয়ে যায়। ফারিয়া আবারও বলে, আমি বোকা মানুষ, বলতে গেলে আস্ত একটা গাদি। কিন্তু একটা কথা কি জানো আপু, যে মানুষটা তোমার সম্পূর্ণ অতীত জেনেও তোমাকে আগলে রাখতে চায়, সে আর যাই হোক কখনো তোমায় কাঁদাতে পারে না। তার আগমনে ঘটে কোনো সুখময় অধ্যায়ের সূচনার জন্য। পারিয়ার কথা শুনে আরিয়ান মুগ্ধ হয়। মেয়েটা কত গুছিয়ে কথাগুলো বলল। সত্যি মেয়েটার মাঝে বিশেষ কিছু আছে। আরিয়ানও এবার মেহবিনের হাত শক্ত করে চেপে ধরে বলে, একটিবার ভাইকে সুযোগ দে মেহু, ট্রাস্ট মি, ভাই তোকে অনেক ভালোবাসে। না, স্টপ ইট আরিয়ান। আরহাম কিছুটা ধমক দিয়ে কথা বলে। আরহাম এতক্ষণ পর মুখ খোলে। আরহামের ধমকে দমে গেল আরিয়ান। আরহাম পকেটে হাত গুজে মেহবিনের দিকে ঝুঁকে আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, আরহাম হাসান তালুকদারকে জোর করে ভালোবাসতে হবে না। কাউকে কিছু বোঝানো দরকার নেই। যে বোঝা সে এমনিই বুঝবে। মেহবিন মাথা নিচু করে ফেলে। আরহাম এবার মেহবিনের হাত ধরে টেবিলের কাছে এনে বসিয়ে দেয়। মেহবিন বুঝতে পারছে না আরহাম হঠাৎ কী করতে চাইছে। আরহাম এখন স্টাফকে ডেকে মেহবিনের জন্য কিছু নাস্তা আনিয়ে নেয়। নাস্তা দেখে মেহবিন অবাক হয়ে আরহামের দিকে তাকাতে আরহাম স্মিত হাসি দিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসো কিংবা নাই বাসো সেটা এখন বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো এখন তোমার হালকা নাস্তা করতে হবে। এই সময় একটু পরপর খেতে হয়। একটু অনিয়ম হলেই তা তোমার এবং বেবির জন্য ক্ষতিকর, বুঝলে? আরহামের কথা শুনে মেহবিন হা হয়ে যায়। লোকটা সে খুব প্রত্যাখ্যান করলো, অথচ লোকটা এখনও তার খেয়াল রেখে যাচ্ছে। লোকটা আদৌ মানুষ তো? আরহাম মেহবিনের কানের কাছে গিয়ে আস্তে করে বলে, তোমাকে আমি ভালোবাসতে কখনো জোর করব না, কিন্তু তোমার এবং বেবির প্রতি আমার যে অপুরন্ত ভালোবাসা রয়েছে, সে ভালোবাসার অধিকারে আমি তোমাকে এবং বেবিকে সব সময় আগলে রাখবো, তুমি না চাইলেও। কথাটি বলে আরহাম মেহবিনের দিকে খাবারের চামচ এগিয়ে দেয়। মেহবিন খেয়ে নেয়। তার চোখ ছলছল হয়ে রয়েছে। এই মানুষটার প্রতি দুর্বল না হয়ে কি পারা যায়? আরিয়ান এবং ফারিয়া মুগ্ধ হয়ে আরহামের কাণ্ড দেখে যাচ্ছে। আরহামকে মেহবিন ভালোবাসে, তা তার চোখের জলে প্রকাশ পাচ্ছে। এখন শুধু মেহবিনকে তার ভয় কাটিয়ে নিজের অনুভূতিটা প্রকাশ করতে হবে। রাইসার বাড়িতে অব্র এবং মায়েরা বসে আছে। রাইসা সেই দিন হোটেলের ঘটনা সব কিছুই খুলে বলেছে অব্রকে। এমনকি সে প্রেগনেন্সির রিপোর্টটা ধরিয়ে দিয়েছে। সব কিছু শুনে অব্র দুনিয়াটাই যেন থমকে গেছে। তার মানে আরহাম এবং মেহবিন স্বামী স্ত্রী নয়। মেহবিনের গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সেই সন্তান অব্রর। রাইসার ধারণা মতে অব্র মেহবিন এবং তাদের অনাগত সন্তানের প্রতি অন্যায় করেছে। তাই অব্রর উচিত মেহবিনকে এবং মেহবিনের সন্তানকে তাদের আসল মর্যাদা দেওয়া। মায়েরা তো এক প্রকারের জন্য থমকে গেছে। মেহবিনের গর্ভে অব্রর সন্তান বেড়ে উঠছে। তার মানে অব্র এখন তার সন্তানকে পাওয়ার জন্য মেহবিনকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইবে। মায়েরা তা কিছুতেই হতে দিবে না। মায়েরা অব্রর দিকে তাকিয়ে দেখে অব্র কেমন একটা শান্ত হয়ে বসে আছে। অব্রর এই শান্ত থাকাটা বিরাট বড় জ্বরের সংকেত বাণী, যা মায়েরার বুঝতে বাকি রইল না। অব্র এবার উঠে দাঁড়ালো। মায়েরা অব্রর দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, অব্র, তুমি যদি ভেবে থাকো তুমি এবার মেহবিনকে ফিরিয়ে নিয়ে আসবে, তাহলে। মায়েরা কথাটি সম্পূর্ণ বলতে পারল না। অব্র মায়েরার মুখে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আর একটাও কথা না মায়েরা, এবার যা বলার আমি বলবো। মায়েরা অব্রর এমন রূপে ভয় পেয়ে যায়। অব্র আরিয়ানকে ফোন করে জানায় তারা যেন এক্ষুনি ঢাকায় ফিরে আসে। আরিয়ানের কাছে কেমন যেন লাগলো কথাটি। প্রথমে অব্র ঢাকায় গেলেও এখন তাদেরকেও যেতে বলছে। অব্র আসলে এখন চাইছেটা কি? আরিয়ান আরহাম এবং মেহবিনের কাছে গিয়ে জানায় তাদের এক্ষুনি ঢাকায় ফিরে যেতে হবে, অব্র যেতে বলেছে।
অব্র হঠাৎ এভাবে ঢাকায় ফিরে যেতে বলাতে মেহবিনের মনে ভয় জন্ম নিল। আরহাম ও মেহবিনের অবস্থা খানিকটা হলেও বুঝতে পারছে। আরহাম মেহবিনের হাত শক্ত করে ধরে আশ্বাস দিল যেন মেহবিন ভয় না পায়। ফারিয়াও ঠিক করলো, একেবারে আরিয়ানদের সাথে ঢাকায় ফিরে যাবে। আরহাম এবং বাকিরা হোটেলে গিয়ে আরহামের কলিগদের সাথে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সবার মনের মাঝে জ্বর বয়ে যাচ্ছে। আরহাম মেহবিনের দিকে তাকায়, কেমন গুটিয়ে বসে আছে। এই মেয়েকে কিছুতেই হারাতে দিবে না সে। আরহাম জানে অব্র কিছু একটা করতে চাইছে, কিন্তু কি সেইটা। সবাই ঠিক করে ভোরের দিকে রওনা দেওয়ায় সকাল সকাল ঢাকায় পৌঁছে যায়। ফারিয়া নিজের বাড়িতে চলে যায়। আরহাম মেহবিন এবং আরিয়ান নিজের বাড়িতে ঢুকেই দেখতে পায় অব্র বসে আছে। আরহামের মা বাবা তার অপর পাশে বসে আছেন মাথা নিচু করে। অব্রকে এত সকালে তারা কেউই আশা করেনি। মেহবিনের মনে যে ভয়টা ছিল তা আরও দৃঢ় হয়ে উঠেছে। মেহবিনকে দেখেই হুট করে অব্র এক প্রকার ছুটে গিয়ে মেহবিনকে সকলের সামনে জড়িয়ে ধরে। মেহবিন হতভম্ব হয়ে যায়। সকলের সামনে প্রাক্তনীভাবে জড়িয়ে ধরায় অস্বস্তিতে শরীরটা চলে যাচ্ছে মেহবিনের। আরহাম রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। আরহামের বাবা মা এখনও মাথা নিচু করেই বসে আছেন। তাদের দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছে অব্র তাদের সব কিছু বলে দিয়েছে। মেহবিনকে ছাড়িয়ে অব্র মেহবিনের ললাটে ধরে বলল, আমি সব কিছু জেনে গিয়েছি, সবটা। আমি জানি তোর গর্বে আমার সন্তান বেড়ে উঠছে। আরহামের সাথে তোর বিয়ে হয়নি, সবটাই তোর নাটক। আমাকে পোড়ানোর জন্যই এত কিছু করেছিস, তাই না? মেহবিন অব্র থেকে দূরে গিয়ে দাঁড়ায়। বুকটা তার কেঁপে উঠল অব্রর কথা শুনে। মনে মনে যা সন্দেহ করেছিল সেটাই ঠিক। অব্র সব কিছু জেনে গেছে। মেহবিনকে এভাবে নিজে থেকে দূরে সরে যেতে দেখে অব্র মেহবিনের কাছে গিয়ে বলে, আমি জানি আমি যা করেছি তা অন্যায়, কিন্তু বিশ্বাস কর আমি যা করেছি এর পিছনেও কিছু কারণ লুকিয়ে আছে। তা তোকে জানতে হবে, কিন্তু তুই তার আগে আমার সাথে আমার বাড়িতে চল। এই কয়দিনে তোর থেকে দূরে থেকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি রে, নিজের অজান্তেই। তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে মিহু। আর মায়েরা, তাকে বুঝি তুমি ভালোবাসো না? একদিন তো মায়েরার যোগ্যতাই তোমার কাছে সব কিছু ছিল। মায়েরাকেই তো ভালোবেসে আমার সাথে ভালোবাসার নাটক করেছিলে, তাই না অব্র? আমাকে তো শুধু ব্যবহার করা যায়। আজ মায়েরার প্রতি তোমার ভালোবাসার ট্রান্সফার হয়ে গেছে, আমার কাছে চলে এলো, যাকে তুমি শুধু ব্যবহার করার বস্তু মনে করতে। মেহবিনের কঠোর কথায় অব্র আমতা আমতা করে বলে, মায়েরার স্ট্যাটাস ছিল একটা, মায়েরা মডার্ন, তাই মায়েরার সাথে আমি রিলেশনে গিয়েছি। মায়েরাকে আমি পছন্দ করতাম, সেই পছন্দটাকেই আমি ভালোবাসা বলে চালিয়ে দিয়েছি। কিন্তু তোর সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে গিয়ে তোকে আমি অনেকটা ভালোবেসে ফেলেছি রে মিহু, তা আমি আজ উপলব্ধি করতে পারছি। তুই প্লিজ এখন আমার সাথে চল। আর এখন তো আমাদের সন্তানও আসতে চলেছে, তাই আমরা এখন একসাথে থাকবো, খুব সুখে থাকবো। মেহবিন রাগে থরথর করে কাঁপছে। সে অব্রর ডান গালে অব্রকে ঠাস করে সর বসিয়ে দেয়। অব্র অবাক হয়ে মেহবিনের দিকে তাকাতেই মেহবিন অব্রর আরেক গালে চর বসিয়ে দেয়। উপস্থিত সবাই অবাক। মেহবিন যে এতটা রেগে গিয়ে অব্রকে থাপ্পড় মেরে বসবে তা কেউ ভাবেনি। মেহবিন অব্রর দিকে এগোতে এগোতে কড়া গলায় বলে, তুমি আগেও অমানুষ ছিলে, আজকেও অমানুষ আছো তুমি। আমার মনটা নিয়েও খেলেছ, আজ তুমি মায়েরাকে নিয়েও খেলছো। মেয়েদেরকে তুমি নিজের খেলনা মনে করো। আজ একে ভালোবাসলাম, কাল অন্য কাউকে। সন্তানের কথা বলছো তুমি? যেদিন তোমার মা তোমার সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে ফেলেছিল, সেদিন কোথায় ছিলে তুমি? সেদিন তো তুমি নিজের বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। আমি তোমাকে আমাদের সন্তানের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেননা তোমার তো শুধু তখন নিজের বিয়ে ছাড়া আর কোনো কিছুই মাথায় ছিল না। আর আজ তুমি সন্তানের উপর অধিকার বসাতে আসছো। মেহবিনের কথায় সবাই আরেক দফা চমকে যায়। সবার ভিতরেই অস্থিরতা বেড়ে যায়। কেউ ভাবেনি অব্রর মা ঈর্ষা বেগম মেহবিনের সন্তানকে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলতে চেয়েছিল। আরহাম ছলছল দৃষ্টিতে মেহবিনের দিকে তাকায়। মেয়েটা যেন কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলছে। কতটা কষ্টের মধ্যে মেয়েটা গিয়েছে। অব্র মেহবিনের হাত পুনরায় ধরা গলায় বলে, আমি যদি সত্যি জানতাম আমার সন্তানের কথা, তাহলে এসব কিছুই হতো না। আমার মাঝে এতটা নিচে নামবে আমি কখনো ভাবিনি। এখন আমি বলছি তো, আমাকে একটিবার সুযোগ দে, সব কিছু ঠিক করে দিব আমি। তুই এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে যাবি। কথাটি বলে অব্র মেহবিনকে জোর করে হাত ধরে বাহিরে নিয়ে যেতে থাকে। তখনই পিছন থেকে মেহবিনের হাত আরহাম ধরে। এক প্রকার হ্যাঁচকা টান দিয়ে মেহবিনকে নিজের কাছে নিয়ে আসে। মেহবিন আরহামের পিছনে গিয়ে নিজেকে আড়াল করে ফেলে। অব্র অস্থির হয়ে বলে, এসব কি আরহাম? তুই আমার আর মিহুর মাঝে কেন ঢুকছিস? দেখ, মিহুর গর্ভে আমার সন্তান, আমার অধিকার আছে মিহুর উপর এবং আমার সন্তানের উপর। তুই মিহুকে ছেড়ে দে। মিহু আমার সাথে আমার বাড়িতে যাবে।
অব্র মেহবিনের দিকে এগোতে নিলে মেহবিন আরহামের শার্ট শক্ত করে খামচে ধরে এবং আরহামের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, যার মানে কিছুতেই অব্রর সাথে সে যাবে না। সে কিছুতেই অব্রকে বিশ্বাস করে না। আরহাম মেহবিনকে নিজে থেকে আস্তে করে ছাড়িয়ে নিয়ে অব্রর নাক বরাবর ঘুষি দেয়। অব্র মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এতটা জোরে ঘুষি দেওয়ার ফলে অব্রর মুখ কেটে রক্ত বেরিয়ে গেছে। অব্র রাগে ফুঁসছে। আরিয়ান তার ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই তুই কী করছিস এসব? আরহামের বাবা মাও চমকে যায় ছেলের এমন কাণ্ডে। আরহামের বাবা গম্ভীর সুরে বলে, আরহাম, অব্র তোমার ভাই হয়, এভাবে তাকে তুমি মারতে পারো না। আরহাম তার বাবার কথার উত্তরে বলল, এতদিন আমার যা করা উচিত ছিল তা আজকে আমি করলাম। আজ আমাকে কেউ বাধা দিবে না তোমরা। মুহূর্তে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। মেহবিন দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে তার। আরহাম গিয়ে অব্রকে শার্ট চেপে ধরে রাগে চিৎকার করে বলল, অনেকক্ষণ ধরে সব কিছু সহ্য করছি অব্র, তুই কে ভেবেছিস তুই যখন যা চাইবি তাই হবে? একবার আমাকে ভালোবাসা, আবার মেহবিনকে আমি তোকে দিয়েছিলাম, কিন্তু তুই আমার মেহবিনের মর্যাদা দিতে পারিসনি। আমার মেহবিনের জীবন থেকে তুই সমস্ত সুখ কেড়ে নিয়েছিস। আমার জীবনের সব থেকে বড় ভুল হলো আমি তোর মতো প্রতারকের কাছে বিশ্বাস করে আমার মেহবিনকে রেখে গিয়েছিলাম, কিন্তু আজ সে ভুল আমি দ্বিতীয়বার করব না। কোনো অধিকার নেই তোর মেহবিন কিংবা বেবির উপরে। আরহাম মেহবিনকে ভালোবাসে, এই কথাটি নির্দ্বিধায় বলে ফেলল। মেহবিন কখনো ভাবেনি আরহাম এত সহজে সবার সামনে সব কিছু বলে দিয়েছে। অব্র বিদ্রুপের হাসি হাসে, হাসিটুকু নিয়েই উঠে দাঁড়িয়ে বলে, আমি আমার অধিকার নিয়েই ছাড়বো আরহাম হাসান তালুকদার। অব্র তার ভালোবাসা কেড়ে নিতে জানে। অব্র কথাটি বলে রেগে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। অব্র বেরিয়ে যেতেই আরহাম মেহবিনের কাছে এসে মেহবিনকে আশ্বাস দিয়ে হাতটুকু শক্ত করে চেপে ধরে, যার মানে সে কিছুতেই মেহবিনকে অব্রর কাছে যেতে দিবে না। সবসময় আগলে রাখবে মেহবিন এবং অব্রর তার বেবিকে। মেহবিনও নিশ্চিত হয়ে যায় এই মানুষটা ছাড়া আর কাউকে সে এতটা ভরসা করতে পারে না। মেহবিন এবার আরহামের বাবা মায়ের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় মাথা নিচু করে ফেলে। মেহবিন ভাবছে এতদিন মিথ্যে বলে বাড়িতে থাকার ফলে হয়তো মেহবিনের বাবা মা তাকে ভুল বুঝছে। আরহামের মা মেহবিনের কাছে এসে গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাকে ভরসা করেছিলাম মেহবিন, কিন্তু তুমি আমার ভরসাটা এভাবে ভেঙে না দিলেও পারতে। মেহবিন পুপিয়ে কেঁদে ওঠে। আরহাম কিছু বলতে নিলে আরহামের মা বললেন, আমি এখন আর কিছু শুনতে চাই না, আমি উপরে যাচ্ছি, কিছু ভালো লাগছে না আমার, তোমার কাছে তো অন্তত কিছু শুনতেই চাই না আমি আরহাম। মা, সবার সামনে মেহবিনকে ভালোবাসার কথা বললে যে তোমার মুখে কি একটুও বাঁধল না আরহাম, যে তোমারই ভাইয়ের প্রাক্তন স্ত্রী এবং সন্তানের মা হতে চলেছে? আরহাম পকেটে হাত গুজে নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি মেহবিনকে ভালোবাসি, তাতে কোনো ভুল হতে পারে বলে আমি মনে করি না, কেননা মেহবিনের কোনো ভুল নেই এতে। যা করেছে সব অব্র এবং ছোটমা করেছে। তোমাকে আমার সত্যি কিছু বলার নেই, তুমি একেবারেই অন্ধ হয়ে গেছো ভালোবাসায় আরহাম। আর তোমার মাথাটা যে কন্টিনিউয়াসলি কেউ খাচ্ছে সেটাও বুঝতে পারছি। ক্রোধান্বিত হয়ে কথাটি বলে আরহামের মা গটগট করে উপরে চলে গেলেন। আরহামের বাবাও দীর্ঘশ্বাস পেলে চলে গেলেন। মেহবিন খুব ভালো করে বুঝতে পারছে আরহামের মা তাকেই কথাগুলো উদ্দেশ্য করে বলেছে। আরহাম তার মাকে আটকাতে চাইলেও পারে না। মেহবিন এখন কি করবে বুঝতে পারছে না। মানুষগুলো তাকে এভাবে ভুল বুঝছে। আজ তাদের চোখে মেহবিন ছোট হয়ে গেল। যারা একটা সময় তাকে এতটা ভালোবাসত, বুক ফেটে কান্না আসছে তার। আরিয়ান এসে মেহবিনের কাঁধে হাত রাখল। ঈশা বেগম চারদিকে রুমে পায়চারি করে যাচ্ছেন। অব্র এখন সব কিছু জেনে গিয়েছে। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার কাছে শুধু একটা কথাই মনে হচ্ছে, সেদিন যদি সত্যি বাচ্চাটাকে মেরে ফেলতে পারত তাহলে এই দিন আর দেখতে হতো না। ঈশা বেগমের ভাবনার মাঝে মায়েরা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এলো। ঈশা বেগম মায়েরাকে ব্যাগ হাতে নিতে বেরোতে দেখলে বুঝে গেলেন মায়েরা নিজের বাবার বাড়ি চলে যাচ্ছে। ঈশা বেগম বললেন, মায়েরা তুমি কি সত্যিই চলে যাবে? মায়েরা তেজি গলায় বলল, তা না হলে কি করব বলুন তো? আপনার ছেলে যা শুরু করেছে, প্রাক্তনের প্রতি ভালোবাসা উতলে উঠেছে তার, বাচ্চার অধিকারের জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে যে আমার গর্ভে অব্রের সন্তান বেড়ে উঠছে, সেদিকে কি কোনো খেয়াল আছে ওর? মেহবিনের গর্ভে যে বাচ্চা রয়েছে শুধু অব্রর কাছে একটা অস্ত্র মাত্র, যার মাধ্যমে অব্র এখন মেহবিনকে পেতে চায়। মায়েরা আমার কথাটা শুনো তো। মায়েরা নিজের চোখের জলটুকু মুছে অব্রর মাকে থামিয়ে বলে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার কি মনে হয় না আজ যা কিছু হচ্ছে তার পিছনে আপনার দায় সব থেকে বেশি? আপনার জন্যই তো আজ এত কিছু।
আমার সবথেকে বড় ভুল হলো আমি আপনাদের সাহায্য করেছিলাম। আসলে অভ্রকে ভালোবাসতাম তো, তাই অতীতে এরকম একটা অন্যায়টাতে আমি হাত মিলিয়েছিলাম। তার ফলও পাচ্ছি আমি। ইশরা বেগম চুপ করে আছেন। মায়েরা আবারও গলায় কাঠিন্য এনে বলল, অভ্রকে আমি কিছুতেই ছাড়ব না। মেহবিনকে তো নাই, সবাইকে আমি দেখে নেব। আমার বাপির কাছে গিয়ে আমি সব খুলে বলবো। মায়েরা হাতের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। ইশরা বেগম বুঝতে পারলেন মায়েরা আবারও আরেকটি নতুন ঝামেলার উৎপত্তি ঘটাতে চলেছে। মেহবিন আরহামের ঘরে ঢুকে নিজের লাগেজ গুছাতে শুরু করে দিল। আরহাম কোনো এক কাজে বাহিরে গেছে। আরিয়ানও বাড়িতে নেই এই মুহূর্তে। সেই সুযোগেই সে চলে যাবে। এতদিন তার জন্য আরহাম অনেক কিছুই সহ্য করেছে। আরহাম অনেক করেছে। মেহবিন নিজেকে আরহামের কাছে বোঝা ছাড়ার কিছুই মনে করছে না। মেহবিন খুব ভালো করে বুঝতে পারছে আরহামের সাথে তার বাবা মায়ের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তার উৎস যে মেহবিন নিজেই তা বুঝতে বেগ পেতে দেরি হলো না মেহবিন চায় না তার জন্য আরহামের পরিবারের সাথে আরহামের দূরত্ব সৃষ্টি হোক। তাছাড়া অভ্র একবার যখন জেনে গেছে তখন সে বারবার চেষ্টা করবে এখানে এসে বাচ্চার অধিকার নিতে, যা কিছুতেই চায় না মেহবিন। অভ্রর কাছে সে কিছুতেই ফিরবে না। অনেক দূরে চলে যাবে সে এবং তার সন্তান। মেহবিন ঘরটাকে ভালো করে দেখে নেয়। এই ঘরে তার কত স্মৃতি জড়িয়ে আছে আরহামের সাথে। মেহবিনের কেন যেন ইচ্ছে করছে না আরহামকে ছেড়ে কিংবা এ বাড়ির মানুষগুলোকে ছেড়ে যেতে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তার। উপলব্ধি করছে সে, কিন্তু কেন? মেহবিন নিজেকে শক্ত করে আরহামের ঘর থেকে বেরিয়ে যায়। মেহবিন বেরিয়ে পড়তে সে অনুভব করে তার কাঁধে কারো উত্তপ্ত নিঃশ্বাস উপসে পড়ছে। মেহবিন স্থির হয়ে দাঁড়িয়ে যায়। শ্বাস প্রশ্বাস কেমন যেন নামছে মেহবিনের। পিছনে থাকা ব্যক্তিটি যে আর কেউ নয়, স্বয়ং আরহাম নিজেই। যে ভয়টা মেহবিন পেয়েছিল তাই হলো। মেহবিন ভয়ে ভয়ে আরহামের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে। আরহাম রক্তচক্ষু দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি মেহবিনকে কাঁচা চিবিয়ে ফেলবে। আরহাম মেহবিনের হাত জোড়া শক্ত করে ধরে নেমে নিয়ে যায়। মেহবিন কাসুমাসু হয়ে বসে পড়ে বিছানায়। আরহাম মেহবিনের বাহু চেপে ধরে শক্ত গলায় বলে, জাস্ট স্টুপিড মেয়ে একটা তুমি। এতটা স্টুপিড মানুষ কিভাবে হয়? তুমি আমাকে ছেড়ে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে? এতটা কঠোর তুমি কিভাবে হতে পারো মেহবিন? আনসার মি, আনসার মি, ড্যাম ইট। আরহাম ধমকে কথাগুলো বলে টেবিলে জোরে ঘুষি মারে। মেহবিন কেঁপে ওঠে ভয়ে। আরিয়ানো রুমে ঢুকে আরহামের কথা শুনে আরহামকে শান্ত করার জন্য বলে, ভাই তুই মেহুর উপর এভাবে রাগ করে থাকিস না প্লিজ ভাই। দেখ মেহু হয়তো বুঝেনি, একটু ভালোভাবে বুঝিয়ে বললেই। আরহাম আরিয়ানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতে আরিয়ান চুপ হয়ে যায়। সে খুব ভালো করে বুঝে গিয়েছে। আরহাম এবার ঠান্ডা গলায় বলল, ও বুঝেনি, সব কিছুই বুঝেছিস। ও বুঝে বলেই আমাকে ইচ্ছে করে কষ্ট দিতে চায়। এই স্টুপিড মেয়েটা ভালো করে জানে ওকে এবং বেবিকে আমি কতটা ভালোবাসি। ওরা আমার জীবনের ঠিক কতটা গুরুত্বপূর্ণ অংশ। তবুও ইচ্ছে করেই আমার থেকে সরে যেতে চাচ্ছে, আমাকে কষ্ট দেওয়ার জন্য। তাহলে আমার মতো স্টুপিড মেয়েকে ভালোবাসেন কেন, যে শুধু আপনাকে কষ্ট ছাড়া আর কোনো কিছুই দিতে পারে না? জাস্ট স্টপ ইট মেহবিন। আর একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আর ইউ গট ইট? আরহামের কাঠিন্য গলায় বলা কথাগুলো শুনে মেহবিন মাথা নিচু করে পুপিয়ে কেঁদে ওঠে। সে এবার কী করবে? সে তো আরহামের ভালোই চেয়েছিল বলে চলে যেতে চাইল, কিন্তু আরহাম যেন ভালো থাকে তাই উল্টো আরহাম তাকে এভাবে বকা দিল। আরিয়ান আরহামের কাঁধে হাত রেখে বোঝায় যেন একটু শান্ত হয়, না হলে মেহবিন ভয় পেয়ে যাবে। এমনিতে মেয়েটার মনের উপর অনেক ঝড় বইছে। আরহামও কোনো রকম নিজের রাগটাকে সংযত করার চেষ্টা করল। আরিয়ানের ফোন বেজে ওঠে। আরিয়ান ফোনের দিকে তাকিয়ে দেখে ফারিয়ার ফোন। আরিয়ান রুম থেকে বেরিয়ে যায়। আরিয়ান নিজের রুমে গিয়ে ফোনটা রিসিভ করার সঙ্গেই ফারিয়া অস্থির হয়ে বলল, বাড়ির অবস্থা কেমন? সব কিছু ঠিক আছে তো ডাক্তার সাহেব? তেমন ভালো না, বিচ্ছিরি একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। আরিয়ান পরপর সব ঘটনাই খুলে বলল ফারিয়াকে। সব কিছু শুনেই ফারিয়া বলল, আপনি চিন্তা করবেন না ডাক্তার সাহেব, সব কিছু ঠিক হয়ে যাবে। আরহাম ভাইয়া তো মেহবিন আপুকে অনেক বেশি ভালোবাসে, দেখবেন ভাইয়া আপুকে ঠিকই আগলে রাখবে। আরিয়ান ছোট্ট করে বলে, আমি শুধু চাই ভাইয়া এবং মেহু এক হয়ে যাক, আমি আর কিছুই চাই না। ফারিয়া মুচকি হেসে বলল, সব কিছুই ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। ফারিয়া এবং আরিয়ান আরও কিছুক্ষণ গল্প করল। আরিয়ান খেয়াল করে দেখল মেয়েটার সাথে কথা বলে তার মনটা অনেকটাই হালকা হয়ে যায়। এদিকে আরহাম মেহবিনের কাছে গিয়ে মেহবিনের হাত জোড়া ধরে নরম সুরে বলল,
মেহবিন, তুমি যদি ভেবে থাকো আমাকে ছেড়ে বেবিকে নিয়ে তুমি দূরে চলে যাবে, তাহলে একদম ভুল ভাবছো। আমি তোমাকে নিজে থেকে কখনোই দূরে যেতে দিব না, তুমি চাইলেও না। একটা অনুরোধ রাখবে আমার? মেহবিন অশ্রুসিক্ত চোখে আরহামের দিকে তাকাতেই আরহাম মৃদু হেসে জবাব দিয়ে বলে, আমার ভালোবাসার মানুষটি থেকে ভালোবাসা না পেলেও আমি আমার ভালোবাসাকে কখনো নিজে থেকে আলাদা করতে দিব না। তাই তোমার কাছে আমার ছোট্ট অনুরোধ, ভালোবাসতে হবে না আমাকে, আজীবন না হয় কষ্ট দিও, তবুও আমার কাছে থেকে যেও। আমি তোমায় রেখে দিব আমার মনের গহীনে। আরহামের বলা কথা শুনে মেহবিন উঠে দাঁড়ায়। মানুষটার কথাগুলো শুনলেই যে ভালোবাসার প্রতি তার বিশ্বাস উঠে গিয়েছে, সেই বিশ্বাসটা যেন পুনরায় উজ্জীবিত হতে চায়। মেহবিনের মস্তিষ্ক বারবার যেন বলছে, মেহবিন, ভালোবাসা একটা ফাঁদ, যা আমাদের ধ্বংসের দিকে ধাবিত করে। এই ফাঁদে আবারও নিজেকে জড়িও না। অন্যদিকে মন বারবার বলছে, মেহবিন, সঠিক মানুষ বারবার জীবনে আসে না, সে একবারই আসে। একবার যখন আসে, সে তোমার জীবনে চলে এসেছে, তখন আঁকড়ে ধরে রাখো, দেখবে ভালোবাসা সুন্দর। মেহবিন যেন গোলক দাদায় পড়ে যাচ্ছে। কার কথা শুনবে সে? মনের কথা নাকি মস্তিষ্কের কথা? মেহবিনের ভাবনার মাঝে আরহাম মেহবিনের কাছে এসে তুড়ি বাজিয়ে বলে, চলুন এখন। কোথায়? যেখানে আমি নিয়ে যাব। আরহাম মেহবিনের হাত ধরে আস্তে ধীরে নিয়ে যায়। ছাদে আসতে মেহবিন এক প্রকার স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ইশরা বেগম ড্রয়িং রুমে বসে আছেন মাথা নিচু করে। তখনই অব্র এক প্রকার ঢুলতে ঢুলতে তার মায়ের কাছে গিয়ে বসে পড়ে। ইশরা বেগম চমকে ওঠেন ছেলেকে এই অবস্থায় দেখে। ইশরা বেগম অব্রকে উঠিয়ে নিজের পাশে সোফায় বসিয়ে বললেন, অব্র, এইসব তুমি কি শুরু করেছ? তুমি জানো মায়েরা আজ বাপের বাড়িতে চলে গেছে? জানি মা, চলে গেছে। অব্র মুখটা বেঁকেই আস্তে করে জবাব দিল। ছেলে থেকে এরকম উত্তরে বিরক্তির রেশ ফুটে উঠল ইশরা বেগমের কপালের ভাঁজে। তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন অব্র ড্রিঙ্কস করেছে। ইশরা বেগম ছেলের গালে হাত রেখে আদরে কণ্ঠে বললেন, অব্র, এসব কি পাগলামি শুরু করেছো বলো তো? দেখো বাবা, মায়েরা তোমাকে ভালোবাসে, মেহবিনকে পাওয়ার আশা ছেড়ে দাও। আমার কথাটা শোনো বাবা। অব্র তার মায়ের দিকে সরিয়ে রুক্ষ গলায় বলল, কি কথা শুনবো আমি মা? আজ তোমার কথা শুনেই তো এত কাণ্ড হয়ে গেল। ভালোবেসে ফেললাম আমি মেহবিনকে। আজ আমার জীবনের এই পরিণতির জন্য তুমিই দায়ী মা। অব্র, প্লিজ মা, থামো তুমি। তুমি কি জানতে না মেহবিনের গর্ভে আমার সন্তান বেড়ে উঠেছে? কি হলো মা, তুমি জানতে তো? তাহলে কেন তাকে মেরে ফেলতে চাইছিলে তুমি? সে তো আমারই অংশ, সে তো ছোট্ট নিষ্পাপ, তার কি দোষ ছিল বলো? কথাটি বলে অব্র তার মদের বোতলটা সজোরে ফেলে দিল, যা ভেঙে বিকট শব্দের সৃষ্টি করল। ইশরা বেগম শক্ত মুখে বসে রইলেন। সে যেন এই মুহূর্তে অব্রর সাথে কোনো প্রকার তর্কে জড়াতে চাইলেন না। অব্র এবার নিজের কণ্ঠটা নরম করে নিজের মায়ের কোলে মাথা রেখে বলল, মা গো, ও মা, তুমি তো জানো মা, কখনো তোমার কথার অমান্য আমি করি না। সব কথা শুনেছি তোমার। আজ একটা ছোট্ট আবদার রাখবে গো মা? আমার মেহবিনকে এনে দাও না মা। ও মা, শুনছো? আমার মেহবিনকে তুমি এনে দাও না। একটা ছোট্ট বাচ্চা যখন তার পছন্দের খেলনার জন্য যেমন করে তার মায়ের কাছে আবদার করে বসে, তেমনি অব্র আজ মাতাল অবস্থায় তার মায়ের কাছে মেহবিনকে চাইছে। ইশরা বেগম একেবারে হতভম্ব হয়ে যায় ছেলের এমন আবদারে। ছেলেটাকে তাহলে সত্যি মেহবিনকে ভালোবেসে ফেলল? অব্র কণ্ঠটাকে কিছুটা বাচ্চাময় এনে বলল, আমি মেহবিনকে ভালোবাসি মা, খুব ভালোবাসি। একটিবার মেহবিনকে এনে দাও মা, আমি আর কিচ্ছু চাই না। একটিবার আমি আর কিচ্ছু চাই না মা। ইশরা বেগম নিজের ছেলের এই গভীর কষ্টে ভরা আকুতি শুনে নিজেকে আর শক্ত রাখতে পারলেন না। শক্ত করে চেপে ধরলেন নিজের ছেলেকে। এরকম একটা পরিণতি সে কখনোই আশা করেনি। অন্যদিকে মায়েরা নিজের বাড়িতে ঢুকেই তার বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আদরের মেয়ের চোখের পানি দেখে মায়েরার বাবা উত্তেজিত হয়ে পড়েন। মেয়ের কাছে হঠাৎই কান্নার কারণ জানতে চাইলে মায়েরা কাঁদতে কাঁদতে সব কিছু খুলে বলে তার বাবাকে। মায়েরার বাবা মেয়ের এই রকম পরিণতির কথা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে পড়েন। আদরের মেয়ের এতটা কষ্টে আছে সে ভাবতেই পারছেন না। মায়েরা তার বাবাকে জড়িয়ে কান্না সুরে বলে, বাবা, মেহবিন আমার সব থেকে বড় পথের কাঁটা। ওর জন্য অব্র আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমার সন্তানকে পর্যন্ত এখন সে মেনে নিতে নাখোশ। মায়েরার বাবা নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বললেন,
ডোন্ট ক্রাই মাই প্রিন্সেস, তোমার বাবা আছে না, সে সব কিছু ঠিক করে দিবে। তোমার পথের কাঁটাকে পারলে একেবারে উপড়ে ফেলে দিবে, তবুও তোমাকে অসুখী থাকতে দিবে না। ছাদের পরিবেশটা এখন নীরব। চারদিকে মৃদু বাতাস এসে শুয়ে দিয়ে যাচ্ছে আরহাম এবং মেহবিনকে। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, তার আলো দিয়ে উজ্জ্বল করে দিয়েছে গোটা পরিবেশটাকে। আরহাম মেহবিনকে নিয়ে দোলনায় বসে পড়ে। দুজন মিলে আজ চন্দ্রবিলাস করবে। আরহাম তার ডাইনিংয়ের খাতা ও পেন্সিল নিয়ে এসেছে। মেহবিনকে উকি মেরে দেখছে। আরহাম মেহবিনকে আঁকছে। মেহবিন ব্রু কুঁচকে বলে, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জিনিস, অথচ শুধু আমাকে আঁকেন আপনি। ওই যে বলেছিলাম না, আমার চোখে আমার ভালোবাসার মানুষটি সর্বশ্রেষ্ঠ সুন্দর। মেহবিন আনমনে বলল, আপনি আরেকটু আগে কেন এলেন না আমার জীবনে আরহাম সাহেব? কিছু কি বললে তুমি? না মানে, আমরা সব সময় ভুল মানুষকেই কেন যেন ভালোবাসি আরহাম সাহেব। আজ দেখুন না, অব্রর মতো ভুল মানুষকে ভালোবেসে আমার এই পরিণতি। আরহাম বুঝেছে মেহবিনের মনটা খারাপ হয়ে গেল, তাই বিষয়টি চেঞ্জ করে তার ছোটোবেলার কাহিনী শোনানো মেহবিনকে। মেহবিনও খুব আনন্দের সাথে শুনতে লাগলো। একটা সময়ে মেহবিন আরহামের কাঁধে ঘুমিয়ে পড়ে। আরহাম তা দেখে মুচকি হাসে। পুনরায় মেহবিনের ছবি আঁকতে শুরু করে দিল। মেহবিন আরহামের কাঁধে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চাঁদের উজ্জ্বল আলো এসে মেহবিনের মায়াবী মুখশ্রীকে আরও উজ্জ্বল করে তুলছে। মেহবিনের প্রতি আরহাম যেন দ্বিগুণভাবে মোহিত হয়ে ওঠে। পূর্ণিমার রাতের মুগ্ধতা যেন দ্বিগুণ বাড়িয়ে তুলেছে মেহবিনের এরূপ মোহিত রূপ। আরহাম হালকা ফোঁ দিয়ে মেহবিনের কপালে লেপ্টে থাকা চুলগুলোকে উড়িয়ে দেয়। এতে মেহবিন খানিকটা নড়ে আরহামের শার্ট আলতো করে আঁকড়ে ধরে। আরহাম খানিক স্মিত হেসে যত্নের সাথে তার ঘুমন্ত প্রেয়সীকে ছবি এঁকে ফেলল। এত সুন্দর একটা দৃশ্য কি না এঁকে থাকা যায়? আরহামও মেহবিনকে ডেকে মেহবিনকে আর বিরক্ত করেনি। আরহামও দোলনায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। অব্রকে মাতাল অবস্থায় ঈর্ষা বেগম কোনো রকমই অব্র নিজের রুমে নিয়ে শুইয়ে দেয়। অব্র ঘুমের মাঝে মেহবিন বলে চিৎকার করতে থাকে। ঈর্ষা বেগম ছেলের এইরকম অবস্থা দেখতে পারছেন না। তিনি বেরিয়ে যান ঘর থেকে। অব্র তার পাশে থাকা মেহবিনের ছবির ফ্রেমটা কোনো রকম হাতড়ে নিয়ে নেয়। অতিরিক্ত মদ খাওয়ার ফলে অব্র তেমন কিছু দেখতে পারছে না। তার শুধু চোখে মেহবিনের ছবিটা পারছে। অব্র কাচের ফ্রেম থেকে ছবিটা বের করে নিলে কাচ তার হাতেও ঢুকে যায়। রক্তপাত শুরু হয়। অব্র সেদিকে খেয়াল নেই। অব্র কাচের ফ্রেমটা ফেলে দিয়ে মেহবিনের ছবিখানা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে খানিকটা দৃঢ় গলায় বলে, মেহুরে, আমি কখনো তোর সাথে অন্যায় করতে চাইনি, বিশ্বাস কর, আমি চাইনি। সত্যি বলছি, যদি জানতাম তোকে এতটা ভালোবাসবো, তোর শূন্যতা আমাকে এতটা পোড়াবে, তাহলে কখনো তোর সাথে অন্যায় করতাম না। ভালোবাসার অনুভূতি যে বড্ড অদ্ভুত। যখন তখন হুটহাট যে কারো প্রতি চলে আসে। এই অনুভূতি যে আমাদের অতি কষ্টের দাহনে পোড়ানোর জন্য যথেষ্ট। যে দাহনটা আমার মনের ভিতর হচ্ছে। অব্র চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ে। অব্র রক্তমাখা হাত দিয়ে মেহবিনের ছবিখানা বুকের মাঝে আবদ্ধ করে রাখে। অব্র রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মেহবিনের ছবিখানা। সকাল সকাল আরহাম মেহবিনের জন্য খাবার নিয়ে আসে। মেহবিন ওয়াশরুম থেকে বেরোতে আরহাম মেহবিনকে উদ্দেশ্য করে বলে, এই যে সব খাবার যেন ফিনিশ হওয়া চাই, স্ট্রপিটের মতো যেন আবার ফেলে না দেওয়া হয়, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, সব শেষ করে ফেলবে। মেহবিন দ্রুততার সাথে মাথা ঝাঁকায়। তার মানে সে কোনো স্টুপিটের মতো কাজ করবে না, লক্ষ্মী মেয়ের মতো নাস্তা সেরে ফেলবে। আরহাম মুচকি হেসে বলে, গুড, বলে চলে যেতে নিলে কী ভেবে যেন থেমে যায়। পুনরায় মেহবিনকে উদ্দেশ্য করে বলে, রেডি হয়ে নিও, আজকে তোমাকে ভার্সিটি যাওয়ার পথে হসপিটালে নিয়ে গিয়ে আগে চেক আপ করিয়ে নিব। কিন্তু হঠাৎ হসপিটালে কেন? আরহাম মেহবিনের কাছে এসে মেহবিনের নাক টেনে বলল, স্টুপিটের মতো বলে যাও কেন সব? হ্যাঁ, ডক্টর যে বলেছে প্রেগন্যান্সির সময় 1 মাস পর পর চেক আপ করাতে হবে, বলে গেলে সব? মেহবিন জিভ কাটে। সত্যি আজ তার চেক আপের ডেট ছিল, অথচ সেই স্টুপিটের মতো সব ভুলেই গেল। মেহবিন কানে হাত রেখে আরহামকে সরি বলে, হয়েছে ম্যাম, আপনি তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নিচে চলে আসুন, আমি নিচে অপেক্ষা করছি। আরহাম কথাটি বলে আলতো হেসে চলে যায়। মেহবিন আরহামের হাসি দেখে কি মনে করে যেন লজ্জায় মাথা নিচু করে ফেলে। লোকটা সত্যি তার কতটা খেয়াল করে, কতটা চিন্তা করে তার বেবির জন্য। চেক আপের ডেট মেহবিন ভুলে গেলেও আরহাম ভুলে না। মেহবিন আয়নায় তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে মুছতে আনমনে বলে ওঠে, আরহাম সাহেবকে দেখলে আবারও ভালোবাসতে ইচ্ছে করে আবারও প্রেমে পড়তে, কিন্তু অব্র দেওয়া সে ক্ষতটা আমার মনে এমনভাবে জেঁকে বসেছে যে আমি পারছি না কাউকে ভালোবাসতে আর।
ভয়কে জয় করতে হবে রে মিহু। একটিবার ভালোবেসে দেখ, দেখবি ঠকবি না। আমার ভাই অন্তত তোকে কখনো ঠকাবে না। মেহবিন আয়নায় তাকিয়ে আরিয়ানকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। মেহবিন আরিয়ানের দিকে ঘুরে শুকনো হেসে বলে, এক মুঠো সুখের আশায় যাকে আমরা সবটুকু দিয়ে ভালোবাসা উজাড় করে দেই, সে আমাদের শেষ বেলায় এসে কাঁদিয়ে দিয়ে যায়। অভ্র আমাকে সুখ দিতে না পারলেও আমাকে কান্না দিয়েছে, এক সমুদ্র সমান কষ্ট দিয়েছে। সমুদ্র কিন্তু বেশ বিশাল, তাহলে বুঝে দেখ অভ্র দেওয়া কষ্টের পরিমাণ কতটা বিশাল। সেই বিশাল কষ্টের ভয়টাকে জয় করা কি এতটা সহজ আরিয়ান? আরিয়ানের মনক্ষুণ্ণ হয়ে যায়। সত্যি অব্রর করা প্রতারণের শিকার হয়ে মেহবিনের মনটা ভালোবাসা নামক অধ্যায় থেকে ডেকে রাখার প্রচেষ্টায় আছে। যদিও আরিয়ান জানে আরহামের ভালোবাসায় মেহবিনের মন গলে যাবেই। আরিয়ানের ভাবনার মাঝে আরহামের মা রুমে ঢোকেন। আরহামের মাকে দেখে পুনরায় মাথা নিচু করে ফেলে মেহবিন। আরহামের মা তা দেখে মুচকি হেসে মেহবিনের মাথায় হাত বুলিয়ে বলে, আমার উপরে রাগ করেছে বুঝি? আরহামের মায়ের কথায় মেহবিন আরহামের মায়ের দিকে অবাক পানে তাকাতেই আরহামের মা আরেক দফা হেসে বললেন, কালকে যা যা বলেছি তার জন্য আমার উপর রেগে থেকো না। আমি কালকে অব্রর কথা শুনে কিছু না বুঝেই তোমাকে বকা দিয়ে বসেছি। মেহবিন সঙ্গে সঙ্গে বলল, এমা আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় যে কেউ হলে এমনটি করতো। মা মানে আন্টি। আরহামের মা মেহবিনের ললাট ধরে বললেন, আমাকে এতদিন মা বলতে না, এখনও বলবে। আরহাম আমার এবং আমাদের আরহামের বাবার সাথে আলাদাভাবে কথা বলেছে। আরহামের কথা শুনে আমরা বুঝলাম তোমার জায়গায় যে কেউ হলে এমনটি করতো নিজের সন্তানের নিরাপত্তার জন্য। আমিও তো একজন মা, আমিও বুঝি তোমার অবস্থা। তাছাড়া অব্রা এবং ঈশা যা করেছে তাতে তোমার কখনোই ও বাড়িতে যাওয়া ঠিক হবে না। মেহবিন আরহামের মায়ের কথা শুনে প্রশান্তির হাসি দেয়। মানুষটা কত ভালো, বলতে গেলে আরহামের পুরো পরিবারটাই ভালো। আরহামের মা আবারও বললেন, তাছাড়া তোমার গর্ভে যে সন্তান বেড়ে উঠেছে সে তো আমাদেরই বংশের সন্তান। অব্রকে যতই আমরা দূরে ঠেলে দেই না কেন, তার সন্তানকে তো আমরা সবসময় আগলে রাখবো। তুমি এই বাড়ি ছেড়ে আরহামকে ছেড়ে কোথাও যেও না মা। আরহামও বাচ্চাটাকে অনেক ভালোবেসে ফেলেছে। তুমি তো জানো আমার ছেলে তোমাকেও কতটা ভালোবাসে। মেহবিন এবার খানিকটা অস্বস্তিতে পড়ে যায়। তার অস্বস্তি দূর করে আরহাম প্রবেশ করে এবং বলে, মেহবিন তুমি এখানে এখনও নাস্তাটা ফিনিশ করোনি? কি করছো এখনও? তাড়াতাড়ি করে নাও। মেহবিন নাস্তা করে নিয়ে আরহামের সাথে বেরিয়ে যায়। দুজনকে একসাথে যেতে দেখে আরহামের মা মুচকি হেসে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, দুজনকে বড্ড মানায় তাই না রে? তার বলতে একদম রাবনে বানাদি জড়ি। আমি ভাবছি বাচ্চাটা পৃথিবীতে চলে আসলেই মেহবিন এবং আরহামের বিয়েটা দিয়ে দিব। মেহবিনকে একেবারে সত্যিকারের বউ করে নিয়ে আসবো আমার বাড়িতে। আরিয়ান তার মায়ের কথা শুনে খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে বলে, সত্যি মা? তাহলে তো অনেকগুলো ভালো হবে। ইউ আর বেস্ট মা। আরহামের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেহবিন মেয়েটা ভারী ভালো। মেয়েটা নিজের জীবনে কম কষ্ট সহ্য করেনি। আমি জানি মেয়েটার কষ্টটাকে দূর করে সুখের পথ একমাত্র আরহামই দেখাতে পারবে। আমাদের দেশে এমন অনেক মেহবিন আছে যারা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে আরহামের মতো মানুষের বড্ড অভাব, যারা মেহবিনের মতো মেয়েদেরকে আগলে রাখবে, জীবন নতুনভাবে পথ চলতে শেখাবে, নিয়ে যাবে সুখের রাজ্যে। ডক্টরের কেবিনে বসে আছে আরহাম। কিছুক্ষণ আগেই ডক্টর মেহবিনকে চেক আপ করেছে। মেহবিন এখনও চেক আপ রুমে। ডক্টর খানিকটা মুখ কালো করে বসে আছে। ডক্টরকে এভাবে দেখে আরহামের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। ডক্টর কিছুক্ষণ পরে বললেন, মেহবিনকে আমি দেখলাম, কিন্তু একটা খারাপ খবর আছে। ডক্টরের কথা শুনে আরহাম কিছুটা ভয় পেয়ে যায়। সে ভয়ার্ত গলায় বলে ওঠে, কি খারাপ খবর ডক্টর? আরহামের কথায় ডক্টরের চোখে মুখে আবারও ঘোর অন্ধকার নেমে এসে যেন ডক্টর আপাতত আরহামকে সেই খারাপ খবরটি বলতে ইচ্ছুক নয়। ডক্টরের এমন আচরণে আরহামের দুশ্চিন্তাকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলেছে সময়ের সাথে সাথে। আরহাম ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে বলল, প্লিজ ডক্টর বলুন না কি খারাপ খবর। ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি মেহবিনকে চেক আপ করে যা বুঝেছি তাহলে বেবি আপাতত মেহবিনের গর্ভে খুব একটা ভালো পজিশনে অবস্থান করছে না, যা ঝুঁকি বাড়িয়ে তুলছে মা এবং বেবি দুজনেরই। আমার যতটুকু মনে হয় ডেলিভারির সময় মেহবিনের লাইফের অনেক রিস্ক থাকবে। বেবির পজিশনটা ভালো নয়। ডক্টরের কথা শুনি আরহামের ভয়ে কপাল বেয়ে গাম জড়তে থাকে। মেহবিন এবং বেবি দুজনেই অনিরাপত্তায় রয়েছে, দুজনেরই বেশ জীবনে ঝুঁকি রয়েছে। কথাটা ভাবলে আরহামের মনে খারাপ ভাবনা জেগে বসেছে। বেবির কিংবা মেহবিনের কিছু হয়ে গেলে সে কী করবে তখন? আরহামের ভাবনার মাঝে ডক্টর আবারও বললেন, মিস্টার আরহাম, খুব দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে এই অবস্থার জন্য মেহবিনের মানসিক অবস্থা দায়ী।
মেহবিন কোনো একটা বিষয় নিয়ে ভিতরে ভিতরে গুমড়ে মরত, যার ইফেক্ট বাচ্চাটার উপরেও পড়েছে। আপনি বুঝতে পারছেন তো মিস্টার আরহাম? আরহাম মাথা নাড়ায়। প্রেগনেন্ট অবস্থায় মেহবিন যে খুবই মানসিক অবস্থার মধ্যে গিয়েছে এবং এখনও যাচ্ছে তা খুব ভালো করে বুঝতে পারছে আরহাম। আরহাম খবরটি শুনে এক প্রকার ছন্নছাড়া হয়ে যায়। বুক ফেটে কান্না চলে আসে তার। বেবি এবং মেহবিন এখন তার জীবনের সব থেকে বড় অংশে পরিণত হয়ে গিয়েছে। তাদের কিছু হলে আরহাম কি করে থাকবে? ডক্টর আরহামের অবস্থা বুঝতে পেরে খানিকটা নরম সুরে বললেন, মিস্টার আরহাম, আপনি বেশি চিন্তিত হয়ে পড়বেন না। আপনি যদি এই সময় শক্ত না থাকেন তাহলে তো আরও সমস্যা হয়ে যাবে। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যেন মেহবিন হাসি খুশি থাকার চেষ্টা করে। সব থেকে বড় কথা, এখন মেহবিন এখন রিক্সি জোনে আছে, তাই মেহবিনকে অনেকটা নিরাপদভাবে চলাফেরা করতে হবে। না হলে কিন্তু একটু 19-20 হলেই সব শেষ। আপনি শুনতে পারছেন তো মিস্টার হাসান তালুকদার? আরহাম মাথা নিচু করেছিল। ডক্টরের কথা শুনে সে সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে নিজেকে শক্ত করে বলল, জি আচ্ছা ডক্টর, আমি মেহবিনের আগের থেকেও বেশি খেয়াল রাখবো। কোনো প্রকার দুঃখকে ছুটি দিব না আমার মেহবিনকে। ডক্টর মুস্কি হেসে বলে, দ্যাটস গুড। আরহাম বেরিয়ে যায় ডক্টরের চেম্বার থেকে। মেহবিন বাহিরে অপেক্ষা করছিল। আরহামকে বেরোতে দেখে সে উঠতে চাইলে তৎক্ষণাৎ মেহবিনকে বাধা দিয়ে আরহাম মেহবিনের হাত ধরে আস্তে করে উঠায়। মেহবিনও আস্তে করে উঠে যায়। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে বলে, এখন থেকে সবার হেল্প নিয়ে উঠবে, একা একদমই চলাফেরা করবে না। এই সময়টায় একটু সাবধানে থাকতে হবে। আরহামের মুখ শুকনো দেখে মেহবিন আরহামকে প্রশ্ন করে বলে, কিন্তু আপনি এভাবে শুকনো মুখে কথা বলছেন কেন? ডক্টর কি আপনাকে বলেছে? মেহবিনকে ডক্টরের বলা কথাগুলো কিছুতেই বলা যাবে না, না হলে মেহবিনের মনে ভয় জেঁকে বসবে, যা মেহবিনের শরীরের জন্য একদমই ঠিক হবে না। আরহাম কথা ঘুরিয়ে বলল, তেমন কিছু না, সব কিছু ঠিকই আছে, শুধুমাত্রই কয়েকটা মাস তোমাকে শুধু সাবধানে থাকতে হবে, দ্যাটস ইট। মেহবিন নিশ্চিন্ত হয় আরহামের কথায়। আরহাম কিছু একটা ভেবেই বলল, চলো আমরা বরং আজকে শপিংয়ে যাই, কেমন? হঠাৎ কেন? বেবি তো আর মাত্র কয়েকটা মাস পরেই চলে আসবে, এখন থেকেই তো জামা কাপড় কিনতে হবে, তাই না? কিন্তু আপনি তো কিনেছেন আগে। কিন্তু তুমি তো বেবির আম্মু, আজ বরং তুমি পছন্দ করে কিনে নাও, কেমন হবে? মেহবিন সায় দিয়ে বলল, ভালোই হবে, আচ্ছা চলুন তাহলে। আরহাম মেহবিনের মনটাকে ভালো করার জন্য মেহবিনকে শপিংয়ে নিয়ে যাবে। বেবির জামা কাপড় কিনতে কিনতে মেহবিনের মনটাও উৎফুল্লে ভরপুর হয়ে উঠবে। মেহবিন ভাবলো তার ভার্সিটিতে ছোট্ট একটা টেস্ট এক্সাম আছে, তাও 12টার দিকে, এখন কেবল 10টা বাজে, এখন শপিংয়ে যাওয়াই যায়। আরহাম এবং মেহবিন গাড়ি করে শপিং মলের দিকে গেল। অব্র মেহবিনের সাথে দেখা করবে আজ। মেহবিনকে সব সত্যি কথা বলে দিবে সে নিশ্চিত পুরো সত্যিটা জানার পরে তার মেহু নিশ্চয়ই তার সাথে রাগ করে থাকতে পারবে না, ঠিক তার মেহু তার কাছে ফিরে আসবে। কথাটি ভেবে অব্র মৃদু হেসে বেরিয়ে যায়। ছেলেকে এভাবে হাসি খুশিভাবে বেরিয়ে যেতে দেখে চিন্তায় পড়ে যান ঈশা। তার ছেলের মাথায় নিশ্চয়ই কিছু একটা চলছে। আরহাম মেহবিনকে নিয়ে শপিং মলে ঢুকে বিভিন্ন বাচ্চাদের স্টোরে নিয়ে গিয়ে অনেক শপিং করে। মেহবিনও খুব আনন্দের সাথে শপিং করতে থাকে। শপিং ব্যাগ দিয়ে আরহাম নিজের হাত ভরপুর করে ফেলেছে। আরহামকে দেখে মেহবিন মুচকি মুচকি হাসে। লোকটা কতটা খুশি মনে শপিং করেছে, যেমনটা মানুষ নিজের সন্তানের জন্য করে। সত্যি লোকটাকে দেখে মেহবিন শুধু প্রতিবার মুগ্ধ হয়। আরহাম শপিং ব্যাগ হাতে নিয়ে এগোতে এগোতে খেয়াল করে মেহবিন হাসছে না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনে মুচকি হাসছে। আরহাম মেহবিনের কানের কাছে গিয়ে পিস পিস করে বলে, আমাকে নিয়ে ভাবার অনেক সময় পাবে, এখন আপাতত চলো। আরহামের কথা শুনে মেহবিনের পশা গালগুলো টকটকে লাল হয়ে গেল লজ্জায়। লোকটা কি করে জানলো সে তার কথা ভাবছিল? আরহাম স্ফীত হাসল। মেহবিনকে লজ্জা পেলে কতটা যে মোহনীয় সুন্দরী হয়ে ওঠে, যার মায়ায় আরহাম বারবার পড়ে যায়। মেহবিন দ্রুত গতিতে হাঁটা শুরু করে দেয়। আরহাম মেহবিনকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্টে নিয়ে আসায় মেহবিন অবাক হয়ে আরহামের দিকে তাকিয়ে থাকে। আরহামের দিকে তাকাতেই মুচকি হেসে বলে, আরহাম, আজকে তোমার পছন্দের লাচ্ছি খেলে কেমন হয়? প্রতিদিন তো দুধ খেতে খেতে তুমি বোর হয়ে যাচ্ছ, আজ না হয় অন্য কিছু ট্রাই করা যাক, কি বলো তুমি? মেহবিন আরহামের কথা শুনে খুশি হয়ে যায়। লাচ্ছি সে অনেক পছন্দ করে, কিন্তু আরহাম কি করে জানলো সে লাচ্ছি পছন্দ করে? ভালোবাসার মানুষটার পছন্দ সম্পর্কে একটু একটু ধারণা আছে আমার ম্যাম, বুঝতে পারছেন? আরহামের কথা শুনে মেহবিন মাথা নাড়িয়ে হাসে।
যার মানে হ্যাঁ, সে খুব ভালো করেই বুঝেছে। আরহাম মেহবিনকে নিয়ে গাড়ি করে বাড়ি যেতে চাইলে তাতে বাদ সাধে মেহবিন। জানায় আজকে জরুরি টেক্সট এক্সাম আছে ভার্সিটিতে, সেই পরীক্ষাটা দিতেই হবে। আরহামের মানে আজ সকাল থেকে কেমন কু ডাকছে, তাই আরহাম মেহবিনকে ভার্সিটি যেতে দিতে না চাইলেও বাধ্য হয়ে নিয়ে যায়, কেননা এক্সামটা অনেক বেশি জরুরি। আরহাম ঠিক করেছে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ মেহবিন এক্সাম দিবে, কিন্তু হুট করে আরহামের জরুরি মিটিং চলে আসে, কিন্তু আরহাম যেতে চায় না। মেহবিন বুঝায় আরহামের মিটিং শেষ হতে হতে মেহবিনের এইদিকে পরীক্ষা দিয়ে দিবে। আরহাম যেন মিটিংটা করে তাকে এসে নিয়ে যায়, সে পরীক্ষা দিয়েই ভার্সিটিতেই থাকবে। আরহাম কিছুটা নিশ্চিত হয়ে বলল, আমি না আসা পর্যন্ত হল থেকে একদমই বেরোবে না, ওকে? মেহবিন মাথা নাড়িয়ে বলে, আপনি একদম নিশ্চিন্তে থাকুন আরহাম সাহেব, আমি বেরোবো না। আরহাম কথাটা শুনে কিছুটা ভরসা পেলেও কেমন একটা অস্থিরতা কাজ করছে তার। না যেতে চাইলেও চলে যায়। এমনিতেই তার মনটা কেমন খসখস করছে মেহবিনকে এভাবে একা রেখে যাওয়াটার জন্য। মেহবিন এক্সামের হলে ঢুকে অব্র দাঁড়িয়ে আছে। অব্রকে দেখে মেহবিন এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে নিলে অব্র তাতে বাদ সাধে, বলে, তোর সাথে আমার কিছু কথা আছে, যা তোকে আজ শুনতেই হবে। আমার কোনো কথা নেই আপনার সাথে, আমার পরীক্ষা আছে। ও, তাহলে পরীক্ষার পরে বলবো, তুই নিশ্চিন্তে গিয়ে পরীক্ষাটা দে, আমি এখানে দাঁড়িয়ে আছি। মেহবিনের আবার রাগ হয়, সে ক্ষিপ্ত গলায় বলে, আপনি এত বেহায়া কেন মিস্টার অব্র আহমেদ? এতগুলো থাপ্পড় খেয়েও কি শিক্ষা হয়নি আপনার? ভালোবাসলে একটু বেহায়া হতেই হয়, বুঝলি? চোখ টিপ দিয়ে অব্র কথাটি বলল। মেহবিনের ইচ্ছে হলো কিছু কড়া কথা শুনিয়ে দিতে অব্রকে, কিন্তু সে তা আর করল না। এক্সাম শুরু হয়ে যাবে একটু পর। মেহবিন হলে ঢুকে যায়। মেহবিনের এক্সাম ভালো করেই শেষ হলো, সবাই নিজেদের মতো চলে গেল। মেহবিন হলে বসে আরহামের জন্য অপেক্ষা করছে, তখনই তার মুখটা চেপে ধরে কেউ। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তুমি আছো মনের গহিনে। এটা গল্পের 6ষ্ঠ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।